ডক্টর ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের একটি চুক্তি হয়েছিল যে সরকারের উপদেষ্টা বা মন্ত্রীরা অথবা শীর্ষ কর্মকর্তারা কোনো ধরনের ভিসা ছাড়াই টিকিট কেটেই পাকিস্তানে চলে যেতে পারবে। তখন এ ধরনের একটি কথা উঠেছিল যে পাকিস্তানের সঙ্গে এ ধরনের চুক্তি করার কারণটি কি, তারা অথবা সরকারের শীর্ষ কর্মকর্তারা যেসব অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, তা থেকে পার পাওয়ার জন্য যে কোনো সময় পাকিস্তান উড়াল দেওয়ার জন্যই কি এই ধরনের ব্যবস্থা আগে ভাগে? যে কারণেই করে রাখা হোক না কেন এই চুক্তিটি, সাবেক যে উপদেষ্টারা, এই উপদেষ্টাদের এখন আর ওই ধরনের কোনো সুযোগ নেই। তার কারণ তারা তো এখন সাবেক হয়ে গেছেন, সরকারের উপদেষ্টাও নেই। এরকম শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যে অঢেল অভিযোগ আসছে নানান বিষয়ে, সেক্ষেত্রে তারা যেন বিদেশে যেতে না পারে আগে থেকেই এয়ারপোর্টের ইমিগ্রেশনগুলোতে বলে রাখা যে তাদের উপর নজরদারি রাখার জন্য। এগুলো শোনা, এগুলো সবই গুঞ্জন, আমি বলছি না এর কোনো ভিত্তি খুব ডেফিনেট করে আছে। আবার এও শোনা যাচ্ছে যে তারা যে লাল পাসপোর্ট জমা দিয়েছেন সেটার বিপরীতে যে সবুজ পাসপোর্ট পাওয়ার কথা তাদের, সেটি দিতেও কাল বিলম্ব করা হচ্ছে, গড়িমসি করা হচ্ছে। যদি দুটোর যে কোনো একটি হয়ে থাকে অবশ্যই সিগনিফিক্যান্ট। তাছাড়া সেফ এক্সিট নিয়ে তো নানান ধরনের কথাবার্তা আছে। আমরা জানি না যে বিএনপির সঙ্গে কোনো ধরনের চুক্তি আছে কিনা সেফ এক্সিটের ক্ষেত্রে। যাই হোক, ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য লিখিত অভিযোগ জমা পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, বিভিন্ন দুর্নীতির ঘটনা বা চিত্র তুলে ধরা হয়েছে। দুদকের কর্মকর্তারা বলছেন যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে এটি অনেক বড় একটি রেকর্ড করা হতে যাচ্ছে। এবং যারা অভিযোগ করেছেন এর মধ্যে অধিকাংশই খুব স্বাভাবিকভাবেই নাম ঠিকানা ইউজ করেননি, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের নাম ঠিকানা উল্লেখ রয়েছে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কার কি ধরনের অভিযোগ, যেহেতু অনেক অভিযোগ সব তো বলা সম্ভব নয়। যেমন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে বিদেশে অর্থ পাচার করেছেন এরকম একাধিক অভিযোগ রয়েছে। তিনি কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকম অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরা হয়েছে। এবং এসব অভিযোগে বলা হচ্ছে যে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্যই এই গ্রামীণ টেলিকম বা গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ট্রাস্ট গড়ে তোলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর আসিফ নজরুল, আমাদের মহামান্য সাবেক আইন উপদেষ্টা, তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অসংখ্য অভিযোগের মধ্যে জমা পড়েছে দুদকে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়নের ক্ষেত্রে আরো অন্যান্য বিষয়ে তার যে ব্যাপক দুর্নীতি, সেগুলো দুদকের ফাইলপত্র ঘাটলেই বোঝা যাবে, অথবা যেসব অভিযোগ সেখানে জমা পড়ছে। যেমন এখানে উদাহরণ তুলে ধরা হয়েছে, কেউ কেউ বলছেন যে দুদকের বোন যে তার বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলায় পিবিআই সেই মামলাটি তদন্ত করছে এবং তারা জালিয়াতির প্রমাণ পেয়েছে। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু আসিফ নজরুল্লাহকে 20 কোটি টাকার বিনিময়ে সেই যে শিল্প গ্রুপের সিইও, তাকে তিনি আটক হওয়ার পর তার জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। গান বাংলা টেলিভিশন আমাদের সংস্কৃতির 12টা বাজিয়ে দিয়েছে, আপনারা জানেন। সেই গান বাংলা টেলিভিশনের সিইও বা চেয়ারম্যান মিস্টার তাপস, উনি জেলে ছিলেন। আমি যখন কেরানীগঞ্জ জেলে ছিলাম উনিও ওই জেলে ছিলেন। তারপর কোনো এক সময় অস্বাভাবিক গতিতে তিনি জামিন পেয়ে গেলেন। তার জামিনের ক্ষেত্রে নাকি ব্যাপক অঙ্কের টাকা দেওয়া লেগেছে ডক্টর আসিফ নজরুলকে। ঢাকা এবং আশপাশের এলাকায় বিচারক বদলিতে মাথাপিছু 50 লাখ থেকে 2 কোটি টাকা করে রাখি আসিফ নজরুল নিয়েছেন। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, অভিযোগপত্র জমা পড়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান, কি আমার পরিবেশবিদ, ম্যাগসাইসাই পুরস্কার পান, কিন্তু 1.5 বছর ক্ষমতায় থেকে পলিথিন ব্যাগটাও বন্ধ করতে পারেননি
অন্যান্য পরিবেশ দূষণের কথা তো বাদই দিলাম। যাই হোক, সেই রিজওয়ানা হাসানের বড় বড় কথা আমরা প্রতিদিন শুনেছি। একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যের সম্পত্তি জবরদখল করে নিয়েছেন, সেই অভিযোগপত্র জমা পড়েছে। তার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখনো পর্যন্ত আছেন, সেই অভিযোগও জমা পড়েছে। আরেকজন ব্যক্তি সাবেক সচিব, এই ব্যক্তিটাকে আমি ভালো মনে করতাম পার্সোনাল জায়গা থেকে, তিনি মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি নাকি সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন নানান কায়দায়। বেসরকারি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার কথা আর কি বলবো, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই আস্থাভাজন ছিলেন। গ্রামীণ ব্যাংকের শুরু থেকে তিনি ছিলেন, হয়তো একটা পর্যায়ে মহাব্যবস্থাপকের বা উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হলো। তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। মানে এই 1.5 বছর ধরে তিনি শুধু ঘুমিয়েছেন। তার সহ তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। কয়েকদিন আগেও আমি আপনাদের জানিয়েছি যে সরকারের শেষ সময়ে এসে একনেকে যে 13,000 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি সংক্রান্ত একটি প্রকল্পে। অস্বাভাবিক সব জিনিসপত্র দেখে একনেক বৈঠকে ওইখান থেকে 4,000 কোটি টাকায় এক কলমে ঘষাতে কমিয়ে ফেলা হয়েছে। তারপরেও সেই 9,000 কোটি টাকার যে 6 নয়, সেই বিষয়ে আমি আপনাদের জানিয়েছি। টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং অন্যান্য আরো অনেক বিষয়ে দুর্নীতির অনেক অভিযোগপত্র পড়েছে তার বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1,000 কোটি টাকার মালিক ন্যূনতম, আমার মনে হয় এটিও কম। কারণ এর আগে তার বিরুদ্ধে আরো অনেক বেশি অর্থের যে তিনি ব্যবস্থা করে ফেলেছেন বা দুর্নীতি করেছেন, সে বিষয়ে অভিযোগগুলো অনেক পুরনো। যাই হোক, কেউ অভিযোগ করছে যে তিনি ন্যূনতম 1,000 কোটি টাকার মালিক, এবং এইসব টাকা কোথায় রাখা হয়েছে, তিনি বিদেশে পাচার করেছেন অথবা বিটকয়েনে টাকা রেখেছেন। এই অভিযোগগুলো অনেক পুরনো। আমরা সেগুলোতে প্রথম দিকে আমল দেওয়ার চেষ্টা করিনি, অথবা কেউ বিশ্বাস করলেও প্রকাশ্যে মুখ খোলার সাহস অনেকেই পাননি। এই আসিফ মাহমুদ 50 লাখের নিচে ছড়নি কখনো ঘুষ নেওয়ার ক্ষেত্রে, এরকম কথাও রয়েছে। সাবেক ছাত্র সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, এবং যারা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তাদের নাম ঠিকানা কিন্তু অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অথবা একেবারে যে ভুয়া অভিযোগ, এটি মনে করার কোনো কারণ নেই। আরেক ছাত্র উপদেষ্টা, সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনি টেলিভিশনের লাইসেন্স দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এবং দুদক যেটি বলছে যে যেসব অভিযোগ পাওয়া গেছে, এই অভিযোগগুলো যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হবে আমরা জানি না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামান, তার বক্তব্য হচ্ছে যে আগেও আমরা দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনো তেমন ধারাবাহিকতা রয়েছে। অর্থাৎ 1.5 বছর বহাল তবিয়তে ছিল সেই অবস্থায় দুদক নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। দুদক পাড়ায় শুধু প্রফেসর ডক্টর কলিমুল্লাহ সাহেবদের নামে মামলা করতে, আনিস আলমগীরদের বিরুদ্ধে মামলা করতে, এই যে হাজার কোটি টাকার মালিক বনে গেলেন দুর্নীতির মাধ্যমে উপদেষ্টা, তাদের বিরুদ্ধে টু শব্দটি করার কোনো ক্ষমতা তো নেই। একটা ফালতু প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক। এই প্রতিষ্ঠানটি কেন আমার রাখা হয়েছে, মানুষের বিস্ময়কর একটি প্রশ্ন। কেন রাখা হয়েছে সেটা তো আমরা জানি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। হয়তো বিএনপিও রাজনৈতিকভাবে ব্যবহার করবে, বিরোধী দল বা আওয়ামী লীগের নেতা কর্মী যারা থাকবেন ভবিষ্যতে, তাদেরকে আইনি মার কাছে ফেলার জন্য, দৌড়ের উপর রাখার জন্য তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিবেন। এর আগে এরকমটাই হয়েছে। আমাদের দাবি তোলা উচিত যে এই প্রতিষ্ঠানটা যেন একেবারে বন্ধ করে দেওয়া হয়। কোনো কাজে লাগছে না তো। মানুষের করের টাকায়, মানুষের পকেটের টাকায় এই ধরনের প্রতিষ্ঠান বছর পর বছর চালিয়ে নেওয়া হচ্ছে শত কোটি টাকা খরচের মাধ্যমে। এখন সাবেক যে উপদেষ্টারা, এটুকু জানি আমরা যে
বেশ খানিকটা চাপের মুখে রয়েছেন, এটা সত্য।